ওকে, শুরু করছি আজকের লেকচার। ম্যাথ ফার্স্ট পেপার এর চ্যাপ্টার 3.5-এর লেকচার 1। যদিও চ্যাপ্টারটা 3.5, বাট এই যে কনসেপ্টটা আমাদের ম্যাথমেটিক্সের জ্যামিতির উদ্দেশ্যে জ্যামিতি করার জন্য একটা বেসিক কনসেপ্ট। এইটা আমাদের জ্যামিতি, ক্যালকুলাস, ফাংশন, নোহেটে বসো, জ্যামিতি, ক্যালকুলাস, ফাংশন, এই সব জিনিসগুলো বুঝতে আমাদের এই আজকের টপিকটা কাজে লাগবে। আজকের টপিকটা শুধুমাত্র যে 3.5-এর মধ্যে সীমাবদ্ধ, বা যাদেরকে 3.5 বা 3-4 না করিয়ে 5 করাচ্ছি, হ্যাঁ, কারণ কি এটা করার জন্য ওগুলো লাগবে না, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে এই কনসেপ্টটা আমাদের সামনে অনেক জায়গায় লাগবে, সেই জন্য আমরা একত্র করে আজকে এই ক্লাসটা নিচ্ছি, যেন আমি খুব ভালোভাবে একই জিনিস আমাকে রিপিট না করতে হয়, আমি যেন খুব ভালোভাবে সময় নিয়ে এই টপিকটা পড়াতে পারি। ফাইন। তো বোর্ডে কিছু লেখা আছে, বোর্ডের লেখা তো অবশ্যই খাতায় তুলতে হবে, বাট তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আমার কথাগুলো শোনা, এবং আজকের ক্লাসে বের হওয়ার সময় যেন সরল রেখা এবং ঢাল এই কনসেপ্ট যেন তোমার আর কখনো খাতাপত্র বইপত্র খুলে দেখা না লাগে, এখান থেকেই যেন হয়ে যায়। আমি কি কথা বুঝতে পারছি? ওকে, ফাইন। তাহলে একটু লেখা বন্ধ করি, আমি সময় দিব, আগে শোনো আমার কথা। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সরল রেখা এবং তার ঢাল। ওকে, সরল রেখা এবং তার ঢাল। তাহলে আমরা আমাদের বইতে একটা আবিধানিক সংজ্ঞা আছে, সরল রেখা শব্দটাও তোমাদের কারো অপরিচিত না, ঢাল শব্দটাও কারো অপরিচিত না, কিন্তু সরল রেখা এবং ঢাল এরা যে কীভাবে একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সো এখানে আমাদের একটা সংজ্ঞা দেয়া আছে, বইয়ের সংজ্ঞা। কি সংজ্ঞাটা বলা আছে? একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টের মানকে ওই সরলরেখার ঢাল বলে। তো এই সংজ্ঞাটা যখন আমরা বললাম বা লিখলাম, বা তোমরা লিখলা, ঢাল জিনিসটা কি, এটা কি তুমি ভিজুয়ালাইজ করতে পারছো, কল্পনা করতে পারছো? ঢাল বিষয়টা বা ম্যাথমেটিক্সের প্রত্যেকটা বিষয়ে তুমি যদি ভিজুয়ালাইজ না করতে পারো যে আচ্ছা এই টপিকের মানে এইটা, এই টপিকের অর্থ এইটা, আমি ভিজুয়ালাইজ যদি করতে না পারি, তাহলে আমার ওই টপিকটা শেখা হয়নি। এই সংজ্ঞাটা একদম পারফেক্ট একটা সংজ্ঞা, কিন্তু এই সংজ্ঞাটা আমাদেরকে কোনো ভিজুয়ালাইজেশন দেয় না। যদি তুমি প্রথম ঢাল শিখে থাকো, তুমি যদি আজকে প্রথম ঢাল কনসেপ্টটা হয়তো তোমার মাথায় আছে, কিন্তু তুমি যদি ঢালকে ফিল করতে চাও, তোমাকে এই সংজ্ঞাটা প্রপার ব্যাখ্যা দেয় না, প্রপার সাপোর্টটা দেয় না। তাহলে কি দেয়? ঢাল আমরা আজকের ক্লাসে খুব রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দিয়ে দেখব, খুবই রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দিয়ে দেখব। যেহেতু আমরা বলতেছি সরল রেখা, এরপরে আসবে যখন ক্যালকুলাসে মুভ করব, তখন আমাদের আসবে বক্ররেখা এবং তার ঢাল। তাহলে বক্ররেখা এবং তার ঢাল বুঝতে গেলে আগে আমাদের সরল রেখা এবং তার ঢাল বুঝতে হবে। এটাই আসো সামনে আস্তে এসে, এখানে তার আছে, দেখে নিও। বসো। তাহলে আমি আবারও বলতেছি, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবা, যে আমাদের ক্যালকুলাসে আমাদের টার্গেট হচ্ছে বক্ররেখা এবং তার ঢাল শেখা। না হলে আমরা কখনোই বুঝতে পারবো না ক্যালকুলাস জিনিসটা কি। ক্যালকুলাস বা অন্তরীকরণ বুঝতে গেলে আমাদের ঢাল বিষয়টা খুব ভালো মতো করে বুঝতে হবে। ইভেন আমরা জ্যামিতিতেও যত সামনে আগাবো, আমাদের ঢাল বিষয়টা ঘুরে ফিরে আসবে। যারা ফাংশন নিয়ে পড়াশোনা করবা, যারা দ্বিপদী বিস্তৃতি নিয়ে পড়াশোনা করবা, যারা গ্রাফ নিয়ে পড়াশোনা করবা, যে বিষয়তেই যাও না কেন, আমার ঢাল বিষয়টা ঘুরে ফিরেই আসবে। সেই জন্য আজকের ক্লাসটায় আমরা চাচ্ছি যে ঢাল বিষয়টা যেন তুমি ফিল করতে পারো, এই জন্য আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ঢাল জিনিসটা বুঝাবো। ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এখানে আমরা একটা জিনিস লিখে দিয়েছি যে ঢাল বিষয়টা বুঝতে গেলে আগে আমাদের অন্বয় বা সম্পর্ক এবং ফাংশন সম্পর্কে জানা দরকার। তার মানে কি আমাকে এখন অন্বয় শিখতে হবে? অন্বয় কাকে বলে, অন্বয় কি, বিলংস টু নট বিলংস টু কি, ফাংশন, না, কিছুই শিখতে হবে না। শুধু আমরা যদি একটা জিনিস বুঝি যে দুইটা ভ্যারিয়েবল চলক এক্স আর ওয়াই, এক্স বাড়লে বা কমলে, ওয়াই বাড়ে বা কমে, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, কেউ বাড়লে কেউ কমে, কেউ কমলে কেউ বাড়ে, এই যে বাড়া এবং কমা তথা পরিবর্তন,
এই পরিবর্তন জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ঢাল জিনিসটা বুঝতে পারবো। সো খুবই খুবই বেসিক কিছু রিয়েল লাইফ এক্সাম্পল আমি এখানে কিছু সেট করছি। আজকে আমরা প্রচুর গ্রাফ আঁকবো যেন আমি বইয়ের ভাষা থেকে বাইরে বের হয়ে ঢালের বিষয়টা বোঝাতে পারি। ফাইন। তো এইখানে আমি একটা বললাম যে আমরা তো সবাই ফোন ইউজ করি। সো এখানে আমি একটা প্রথম এক্সাম্পল হিসেবে লিখেছি স্পেশাল কল রেট। তার মানে সিম আমরা সবাই ব্যবহার করি মোবাইলে, সিমে বিভিন্ন প্যাকেজ আছে, বিভিন্ন ফাংশন মানে বিভিন্ন অফার থাকে, রাইট? সো সাপোজ একটা উইয়ার্ড এক্সাম্পলই দেই, ধরো কল রেট 5 পয়সা পার মিনিট, ঠিক আছে? হুইচ ইজ নট পসিবল, বাট ধরো 5 পয়সা পার মিনিট। একটা সময় ছিল ফ্রি, আমার সময়, ঠিক আছে, ফ্রি ছিল একটা সময় রাত 12টার পর। আসলে সত্য কথা, তোমার বাপ মারে জিজ্ঞেস করে দেখো, ঠিক আছে? যাই হোক কল রেট 5 পয়সা পার মিনিট, ঠিক আছে? আর তোমরা তো এখনও ইউজ করো কি না জানি না, আমরা খুব ইউজ করতাম কলার টিউন। ইউজ করছো কখনো? তোমাকে ফোন দিলে গান শুনবে, হ্যাঁ। আচ্ছা, সো কলার টিউনের একটা মান্থলি হিসাব ছিল যে কলার টিউনে মান্থলি এত টাকা দিতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা কলার টিউনের জন্য আলাদা আলাদা টাকা দিতে হতো। যাই হোক, তো আমি এখানে ধরে নিচ্ছি কলার টিউন 20 পয়সা প্রতি মাসে। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, এক্সাম্পলগুলো না দিয়ে পুরো সিনারিওটা বোঝার চেষ্টা করো। তুমি মাসে নিশ্চয়ই কিছু একটা মিনিট, কিছু একটা নির্দিষ্ট সময় কথা বলছো, ধরে নিচ্ছি সেটা এক্স মিনিট। তাহলে এক্স মিনিট তুমি কথা বলছো, প্রতি মিনিটে কয় পয়সা? 5 পয়সা। তাহলে তুমি শুধু কথা বলার জন্য তোমার কয় পয়সা খরচ হইল? 5x পয়সা। আর যদি তার সাথে আমি টোটাল বিল কথা চিন্তা করি যে তোমার এই মান্থলি টোটাল বিল কত, তাহলে কি আসবে? 5x এর সাথে কি আসবে? 20 পয়সা যোগ হবে। তার মানে তোমার টোটাল বিলটা আসবে 5x প্লাস 20 পয়সা, রাইট? এখন এই টোটাল বিলটাকে যদি তুমি ওয়াই ভ্যারিয়েবল বা চলক দ্বারা তুমি প্রকাশ করো, তাহলে y ইজ ইকুয়ালস টু কী হইল? 5x প্লাস 20। তাহলে এই যে y ইজ ইকুয়ালস টু 5x প্লাস 20, এটা কি এক ধরনের সম্পর্ক? কিসের সম্পর্ক? কলার টিউন, মাসের কল, কত মিনিট আমি কথা বলেছি, তার সাথে টোটাল বিলের সম্পর্ক। গাণিতিক সম্পর্ক ভুলে যাও, গাণিতিক সম্পর্ক এগুলোর কথা ভুলে যাও, যেটা বোঝাচ্ছি সেটা মনে রাখো। আচ্ছা, কি বলতেছি? যে তোমার মাসে কথা বলার বিল প্লাস তোমার কলার টিউন এর খরচের টোটাল বিলের সম্পর্কটা কেমন? y ইজ ইকুয়ালস টু 5x প্লাস 20, রাইট? এটা একটা সম্পর্ক x আর y এর মধ্যে। ফাইন। এখন আমরা কি করব? এই সম্পর্কটাকে আমরা গ্রাফে লিখব। এই সম্পর্কটাকে আমরা কি গ্রাফে রূপান্তরিত করব? কিভাবে? আসো, x এই জায়গায় আমরা এখন এমন কিছুকেই নিব যা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। আমরা এক্স বরাবর কোনো গ্রাফের, তোমরা ফিজিক্সে ম্যাথে অনেক জায়গায় গ্রাফ করে আসছো, এক্স বরাবর আমরা কাকে বসাই? যা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, যেমন সময়, রাইট? যা বাড়তেই থাকে, তাই না? তাহলে এখন এই সম্পর্ক অনুযায়ী আমার এখানে এক্স বরাবর কি বসানো উচিত? মিনিট। কি বসানো উচিত? মিনিট। তাহলে এক্স বরাবর আমরা মিনিট বসাচ্ছি, এক্স বরাবর আমরা মিনিট বসাচ্ছি। তার মানে এটা আমার এক্সের মান, ওকে ফাইন। আর ওয়াই বরাবর আমি কি বসাবো? আমার মোট টোটাল কত পয়সা বা কত টাকা হয়েছে, রাইট? সো আমি এখানে লিখে রাখি পয়সা, কত পয়সা আমার বিল হয়েছে, আমি এটা এখানে লিখে রাখি। ফাইন। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো যে আমি যদি একদম 0 মিনিট কথা বলি, একদম 0 মিনিট কথা বলি, তাহলে এক্সের মান যদি 0 হয়, ওয়াই এর মান কত হবে? তাও 20। এক্সের মান যদি 0 হয়, তাও কত হচ্ছে? ওয়াই এর মান 20। তাহলে আমার গ্রাফ এই যে এক্সের মান 0-র জন্য ওয়াই এর মান 20, আমি এখানে পয়েন্ট আউট করব, রাইট? আচ্ছা, এক্সের মান যদি 1 হয়, 25, রাইট? এক্সের মান যদি আমি এখানে বলি 1, তাহলে এখানে আসবে কত? 25। এক্সের মান যদি বলি 2, তাহলে এখানে আসবে 30। এক্সের মান যদি বলি 3, তাহলে এখানে কি আসবে? 35। ইয়েস অর নো? এখন এই বিন্দুগুলোকে যদি আমরা মানে কানেক্ট করি, যুক্ত করি, তাহলে আমরা কি পাবো? ডেফিনেটলি একটা সরল রেখা পাবো, তাই না? এই এক্সের এই সম্পর্ক থেকে প্রাপ্ত বিন্দুগুলোকে যদি আমরা কানেক্ট করি, অবশ্যই একটা কি পাবো? সরল রেখা পাবো। তাহলে দেখো তো এইখানে সম্পর্কটা কেমন। এই ধরনের সম্পর্ককে আমরা বলি লিনিয়ার সম্পর্ক। এই ধরনের সম্পর্ককে আমরা বলি লিনিয়ার সম্পর্ক বা সরলরৈখিক সম্পর্ক, ঠিক আছে? তাহলে এটা লিখো যে আমরা এখন একটু নোট ডাউন করতে থাকো। y ইজ ইকুয়ালস টু 5x প্লাস 20, এই যে সম্পর্ক, এই ধরনের সম্পর্ককে
সম্পর্ককে লিনিয়ার বা সরল রৈখিক সম্পর্ক বলা হয়। ওকে, এখন কোন ধরনের সম্পর্ককে, আমি কি এখানে সম্পর্কের বিষয়টা ক্লিয়ার করেছি? সম্পর্কের বিষয়টা হচ্ছে যে সম্পর্ককে গ্রাফে প্রতিস্থাপন করলে কি পাওয়া যায়? সরলরেখা পাওয়া যায়। আমরা এখানে এক্স আর ওয়াই এর মানগুলোকে গ্রাফে প্রতিস্থাপন করার পরে কি পাচ্ছি? সরলরেখা পাচ্ছি। তাহলে এই যে লিখলাম এই ধরনের সম্পর্ককে, তাহলে এইটাকে যদি আমি একটু ইলাবোরেট করি, তাহলে ইলাবোরেট করলে আমাকে এখানে কি বলতে হবে? যে এক্স ওয়াইকে গ্রাফে বসালে যদি সরলরেখা পাওয়া যায়, এক্স ওয়াই এর মান গ্রাফে বসালে যদি সরল রেখা পাওয়া যায়, তাহলে সেই ধরনের সম্পর্ককে আমরা বলছি লিনিয়ার সম্পর্ক বা সরলরৈখিক সম্পর্ক। আচ্ছা, তাহলে একটা জিনিস তো আমরা এক্সাম্পল নাম্বারিং দিই, এটাকে আমরা এক্সাম্পল 1 বলি। এক্সাম্পল 1 দিয়ে তো আমরা একটা জিনিস বুঝতেছি, এক্স বাড়লে ওয়াই বাড়ে, এটুকু তো বুঝি, এক্স বাড়লে ওয়াই বাড়ে। আমরা এই ধরনের সম্পর্কই তৈরি করব এখন। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে আমরা একটা এক্সাম্পল বুঝলাম, এক্সাম্পল 1। আচ্ছা, আমরা এক্সাম্পল 2-তে চলে যাই। তাহলে আমাদের কি এই যে এক্স বাড়লে ওয়াই বাড়ে এই যে সম্পর্ক, এই ধরনের সম্পর্ক কি সবসময় লিনিয়ারই হবে, সবসময় সরলরৈখিকই হবে, এবং কি কোনো গ্যারান্টি আছে? না, সেটাই আমরা দেখাবো এখানে এক্সাম্পল 2-তে। এক্সাম্পল 2-তে আমরা কি লিখে রাখছি? বাহু এবং বর্গের সম্পর্ক। তাহলে বলো তো, বাহু আর বর্গের সম্পর্ককে আমরা y = x² দ্বারা ডিফাইন করতে পারি। অর্থাৎ যেখানে x হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, y হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বলা যায় x হচ্ছে বর্গক্ষেত্রের কি? বাহুর দৈর্ঘ্য। তাহলে x বরাবর কি যাবে? বাহুর দৈর্ঘ্য, এবং y বরাবর কি যাবে? ক্ষেত্রফল। y বরাবর কি যাবে? ক্ষেত্রফল। এখন আসো, এইটাকে যদি আমি এখন এক্স ওয়াইকে গ্রাফে রিপ্রেজেন্ট করি। ওকে, তাহলে বলো এক্স এর মান যখন 1, ওয়াই এক্স এর মান যখন 0, ওয়াই কত? 0। আচ্ছা, এক্স এর মান যখন 0, ওয়াই 0। এক্স এর মান যখন 1, ওয়াই কত? 1। এক্স এর মান যদি এখানে 1 হয়, ওয়াইও কত হবে? 1। আচ্ছা, এক্স এর মান যদি 2 হয় কি হয়ে যাবে? 4। তাহলে 4টা তো বুঝতেই পারতেছে এর থেকে 4 গুণ এরকম একটা জায়গায়, তাই না? এক্স এর মান যদি 3 হয় তাহলে কত আসে? 9। 9 এখানে, এটা যদি 4 হয় তাহলে 9 এরকম একটা পয়েন্টে যাবে। এখন আমার এখানে আকার সীমাবদ্ধতার কারণেই হোক আর যেটাই হোক, তোমার কাছে কি, তুমি যদি বিন্দুগুলোকে যুক্ত করো, তুমি কি সরলরেখা পাবা কখনো? না, কখনোই তুমি সরলরেখা পাবা না। যদি তুমি গ্রাফে একদম প্রপারলি মান বসায় আঁকো, তাহলে তুমি একটা কার্ভ লাইন পাবা। তুমি একটা কি লাইন পাবা? কার্ভ লাইন পাবা। তাহলে এই যে y = x², একটা কি লাইন পেলা? কার্ভ লাইন পেলা। তাহলে এই সম্পর্কটা কি সরলরৈখিক সম্পর্ক হইলো? এটাকে আমরা বলি বক্ররৈখিক সম্পর্ক। কি বলি এটাকে? বক্ররৈখিক সম্পর্ক। তারপরেও তো এটা একটা সম্পর্ক, এবং এইখানেও x বাড়ার কারণে y বাড়তেছে। x বাড়ার কারণে y কি হচ্ছে? বক্ররৈখিক সম্পর্ক, বাট তারপরও x বাড়ার পরে y বাড়ছে, কিন্তু সরলরৈখিকভাবে না, সমস্যা নাই। তারপরও বৃদ্ধি সংক্রান্ত সম্পর্কটা ঠিক আছে। তাহলে আমরা এটাকে বলতে পারি এই ধরনের সম্পর্ককে আমরা, যেহেতু সরলরৈখিক সম্পর্ককে লিনিয়ার বলতেছি, আর যত সরলরৈখিক সম্পর্ক না যারা, তাদেরকে আমরা বলি নন লিনিয়ার রিলেশন। ঠিক আছে? যত রকমের বক্ররৈখিক সম্পর্ক বা যত রকমের সম্পর্ক আছে সরলরৈখিক বাদে, তাদেরকে নন লিনিয়ার বলে থাকে। নন লিনিয়ার সম্পর্ক বলা হয়। ওকে, তাহলে এখন এখানে এই জায়গায় সম্পর্ক, এই যে এই ধরনের সম্পর্ক, এটা বলতে কি বুঝাই? এটা একটু লিখে নাও, তোমরা নিজেরাই লেখো।
এই জায়গায় এই ধরনের কাকে নন লিনিয়ার বলতেছি? এক্স এবং ওয়াই এর মান গ্রাফে বসালে যদি সরলরেখা না পাওয়া যায়, এক্স এবং ওয়াই এর মানকে গ্রাফে বসালে যদি সরলরেখা না পাওয়া যায়, এই জায়গাটায় লিখো, এই জায়গাটায় লিখো, এক্স এবং ওয়াই এরকে গ্রাফে বসালে, মানকে গ্রাফে বসালে যদি সরলরেখা না পাওয়া যায়, সরলরেখা না পাওয়া যায় মানে বক্ররেখাই পাওয়া যাবে, বাট আমরা এভাবে বলি সরলরেখা না পাওয়া গেলে সেটা নন লিনিয়ার সম্পর্ক। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে লিনিয়ার সম্পর্ক নিয়ে, কারণ লিনিয়ার সম্পর্কতেই কি তৈরি হয়? না, লিনিয়ার সম্পর্কতেই সরলরেখা তৈরি হয়। নন লিনিয়ার সম্পর্কতেও ঢাল নিয়ে, মানে লিনিয়ার সম্পর্কতেও আমরা ঢাল পাবো, নন লিনিয়ারেও আমরা ঢাল পাবো, কিন্তু আগে এই জিনিসটা ক্লিয়ার করে নিই। আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে সরলরেখা এবং তার ঢাল। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সরলরেখা এবং তার ঢাল। তার মানে আজকে আমরা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকব, এইটা নিয়ে আলোচনা করব আমরা যখনই ক্যালকুলাসে যাব, অন্তরীকরণে ঢুকবো, তখনই আমাদের এটা পড়তে হবে, বাট সেটা পরের কথা। আগে এই জিনিসটা বুঝি যে সম্পর্ক, গ্রাফের সম্পর্কগুলো কি। কিছুই না, এক্স আর ওয়াই এর মধ্যে কিভাবে কে বাড়লে কে বাড়ে, কেমনভাবে বাড়ে, সরলরৈখিকভাবে বাড়ে নাকি বক্ররৈখিকভাবে বাড়ে? এটা কি অলওয়েজ বাড়ে? আমরা যে এখানে বাড়ার কথাই বলতেছি, এটা কি কমতে পারে না? পারে। আমরা তারপরের এক্সাম্পলেই যাব। এইখানে আমরা একটা এক্সাম্পল দেখিয়েছি জাস্ট কমার জন্য, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 3। এক্সাম্পল নাম্বার 3, এই লেখাটা লিখছি, এক্স আর এই সম্পর্কের জায়গায় এই কথাটা লিখছি, এক্স আর ওয়াইকে গ্রাফে বসালে যেখানে সরলরেখী সম্পর্ক পাওয়া যায় না তাদেরকে আমরা বলতেছি নন লিনিয়ার সম্পর্ক। ওকে, ফাইন। এক্সাম্পল 3তে আমরা বলতেছি ফাস্টফুড খাওয়ার সাথে সুস্থতার সম্পর্ক আছে না? নাই? 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 গুড, খাইতে থাকো 3 বেলা করে, বুঝবা পরে। আচ্ছা, সো আমরা যদি ফাস্টফুড খাওয়ার পরিমাণের সাথে সুস্থতার সম্পর্কের কথা চিন্তা করি, সো এক্স অক্ষ বরাবর আমরা ফাস্টফুড আইটেমগুলো রাখলাম এবং ওয়াই অক্ষ বরাবর আমরা সুস্থতাকে রাখলাম। ঠিক আছে, তাহলে বলো এক্স এর মান যখন 0, অর্থাৎ ফাস্টফুড খাওয়ার পরিমাণ যখন 0, তোমার সুস্থতা তখন পিকে, হাইয়েস্ট, রাইট? সুস্থতা তখন কি? হাইয়েস্ট। এক্স এর মান যখন 0, ওয়াই এর মান তখন কত? হাইয়েস্ট, রাইট? এক্স এর মান যদি বাড়ে, অর্থাৎ তোমার খাওয়ার পরিমাণ যদি বাড়তে থাকে, অটোমেটিকলি তোমার সুস্থতার পরিমাণ কি হবে? বাড়বে, কমতে থাকবে। তার মানে আমার সুস্থতার পরিমাণ সরলরৈখিকভাবেও কমতে পারে, বক্ররৈখিকভাবেও কমতে পারে। সরলরৈখিকভাবেও কমতে পারে, বক্ররৈখিকভাবেও কমতে পারে। পয়েন্ট সেইটা না, পয়েন্ট হচ্ছে এক্স বাড়লে ওয়াই কমে, যে এই ধরনের সম্পর্ক এক্সিস্ট করে। রাইট অর রং? এক্স বাড়লে ওয়াই কমে, এক্স বাড়লে ওয়াই কমে। সেটা সরলরৈখিকভাবেও কমতে পারে, লিনিয়ারভাবেও কমতে পারে, নন লিনিয়ারভাবেও কমতে পারে। আমি একটা এক্সাম্পলের মধ্যে বলতেছি, কারণ আগেই তোমাকে আমি এক্সাম্পল 1 আর এক্সাম্পল 2তে লিনিয়ার নন লিনিয়ার বুঝাই আসছি। তাহলে এইখানে যদি আমি বলতে চাই বর্ণনায়, তাহলে এইটা কেমন? এটাকে তো আর গাণিতিক সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারবো না। আমরা শুধু একটা কথা বলতে পারি, এই দুইটার ক্ষেত্রে এক্স বাড়লে ওয়াই বাড়তেছে, এই দুইটার ক্ষেত্রে এক্স বাড়লে কি বাড়তেছে? এই যে এই দুইটা এক্সাম্পল 1 আর এক্সাম্পল 2, এদের ক্ষেত্রে এই দুইটাকে যদি একত্র করে বলি, তাহলে আমরা বলতে পারি এক্স বাড়লে ওয়াই বাড়ে। সিমিলারলি এটাও এক্স বাড়লে ওয়াই বাড়ে, লিনিয়ারভাবে বাড়ুক, নন লিনিয়ারভাবে বাড়ুক। এবং এক্সাম্পল 3তে আমরা দেখতেছি এক্স বাড়লে ওয়াই কমে, সেটাও দুইভাবেই হতে পারে, সেটাও দুইভাবেই হতে পারে। ইয়েস অর নো? ফাইন, এইটুকু জিনিসকে আমরা বুঝতে পারছি। তাহলে এমন কি কোনো এক্সাম্পল আছে, এমন কি কিছু আছে যা কোনো পরিবর্তনই হবে না, বাড়বেও না, কমবেও না? এমন কি কোনো পরিবর্তন আছে যা আমি যেটাই হোক না কেন সেটা বাড়বেও না, কমবেও না? সো এক্সাম্পল 4, এক্সাম্পল 4, এমন কোনো এক্সাম্পল দিতে পারো যেটা এক্স বাড়বে কিন্তু ওয়াই বাড়বে না?
এক্স যেখানে আছে ওয়াই সেখানেই থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা আমাদের ফিজিক্স থেকে এক্সাম্পল দিই, সময় বাড়তেছে, আমরা বলার মুহূর্ত যদি বলি 5 সেকেন্ড পর থেকে সময় বাড়তেছে, এটা সময় এক্স অক্ষ বরাবর যাচ্ছে। কিন্তু আমি যদি চিন্তা করি সময়ের সাথে কোনো একটা বেগের পরিবর্তন হচ্ছে না, ধরো 5 মিটার পার সেকেন্ড সমবেগ আমরা যেটাকে বলি, সেক্ষেত্রে আমরা কি বলি, এক্স অক্ষ বরাবর যদি আমরা সময়কে বসাই আর ওয়াই অক্ষ বরাবর যদি আমরা বেগকে বসাই এবং আমরা যদি বলি 5 মিটার পার সেকেন্ড, তখন এটার মানে হচ্ছে সময় চলে যাচ্ছে কিন্তু সময়ের সাপেক্ষে সে বাড়ছে না, কমছেও না। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর কী পাই, একটা স্ট্রেট লাইন পাই, সমান্তরাল সরলরেখা পাই, রাইট? তাহলে এই ধরনের সম্পর্কও আছে, এক্স বাড়বে, ওয়াই বাড়বেও না কমবেও না, ঠিক আছে? আমাদের পয়েন্ট হচ্ছে কিন্তু সম্পর্ক বা ফাংশন বোঝা, সেখান থেকে আমরা যাব ঢালে, ঠিক আছে? তাহলে এই জিনিসটাও আমরা জেনে রাখি, এক্স বাড়ছে, এক্স বাড়লে ওয়াই এর পরিবর্তন হয় না, ওয়াই এর পরিবর্তন হয় না, এই ধরনের সম্পর্ক পসিবল, রাইট? এইটুকু বুঝছি। তাহলে এখন আমাদের আলোচ্য বিষয় কোনটা? আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লিনিয়ার সম্পর্ক। দেখো লিনিয়ার সম্পর্ক আমরা কোথায় কোথায় পাই বলো? এইটা কি এক্সাম্পল 1 কি লিনিয়ার সম্পর্ক কিনা? লিনিয়ার মানে কি? সরলরেখা। এক্সাম্পল 1-এ কি সরলরেখা আছে কিনা? এক্সাম্পল 3-তে কি সরলরেখা আছে কিনা? আছে, কারণ আমি এখানে কি বলছি, এটা লিনিয়ারভাবেও কমতে পারে, নন লিনিয়ারভাবেও কমতে পারে, তার মানে বৃদ্ধি আছে, কমা আছে। আর এটাও কি লিনিয়ার সম্পর্ক কিনা? কেন? এটা বাড়েও না কমেও না, এটা স্ট্রেট লাইন তৈরি করে, স্ট্রেট লাইন, সরলরেখা তৈরি করে। এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল কি, সরলরেখা এবং ঢাল। তাহলে সরলরেখা এবং ঢাল বুঝতে গেলে গ্রাফ বুঝতে হবে, এবং গ্রাফের মাধ্যমে আমরা বুঝতে চাচ্ছি গ্রাফের 2টা প্যারামিটার এক্স আর ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে কেমন ধরনের সম্পর্ক হওয়া পসিবল সেটা আমরা দেখলাম। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঢাল জিনিসটা বোঝা, রাইট? তাহলে ঢাল আমরা বুঝবো আরও পরে, বুঝবো। আগে আমরা আরও সরলরেখার জিনিসটা নিয়ে আলোচনা করি। আবারও বলছি, নন লিনিয়ার সম্পর্ক আমরা কিন্তু ক্যালকুলাসে শিখব। এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়ের পরবর্তী অধ্যায় হচ্ছে তোমাদের ক্যালকুলাসের 9.2। আজকে যে আমি আলোচনা করতেছি সেই আলোচনার পরবর্তী অধ্যায় হচ্ছে 9.2, আজকের লেকচারের পরবর্তী অংশ। তখন কিন্তু এই জিনিসগুলো রিপিট করব না, সো ভালো মতো মাথায় নিয়ে নিই, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো আমরা এখন এক্সাম্পল 5 আমরা সরলরেখা বিষয়ে যা যা পড়লাম সেই জিনিসগুলোকে আমরা এখন একটা পূর্ণাঙ্গ এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো। মানে একটাই এক্সাম্পল, সেটা থেকে আমরা মিনিমাম 3 থেকে 4টা গ্রাফ আঁকবো, ঠিক আছে? ওকে, সো এক্সাম্পলটাও উইয়ার্ড। সেটা কি, চৌধুরী সাহেব এবং তার 5 সন্তান, ঠিক আছে? তার 5টা সন্তান আছে, মৃত্যুর সময় সবাইকে ডাকছে, হ্যাঁ, যে আমার যা টাকা পয়সা আছে সবার মধ্যে ভাগ বন্টন করে দিলাম। এখন কি হয়েছে, তার প্রত্যেককে কি করছে, 40,000 টাকা করে দিয়ে দিছে, ঠিক আছে? তার 5 সন্তান, আবুল বাবুল ডাবুল কাবুল ইবুল। এখন এই 5 সন্তানকে সে কী করছে, 40,000 টাকা দিয়ে দিছে। আচ্ছা, তাহলে 40 লক্ষ ধরো, খুশি হয়েছো? ওকে, ফাইন। দেখো, সো মৃত্যুর সময় সবার কাছে কি আছে, 40,000 টাকা আছে বা 40 লক্ষ টাকা আছে। দেখো আমরা এটাকে কীভাবে প্রকাশ করতেছি, কীভাবে, গাণিতিকভাবে। মৃত্যুর সময় মানে হচ্ছে 0, কমা 40, তাহলে প্রত্যেকের কাছে কি আছে, 40,000 টাকা আছে। তা আমরা এখানে আরও 3টা ঘটনা দেখাইছি, 2 বছর পরে কার কাছে কী টাকা আছে, 4 বছর পরে, 6 বছর পরে। এখন এইগুলোকে আমরা গ্রাফে বসাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন চিন্তা করো, আমরা ফার্স্ট অফ অল এখন যে গ্রাফটা আঁকবো সেই গ্রাফটা আঁকবো 3 জনের জন্য। সেই 3 জন হচ্ছে আবুল বাবুল কাবুল। খেয়াল করি স্যার, 3 জনের জন্য গ্রাফটা আঁকবো। তাহলে আমরা আগের যে এক্সাম্পল 4টা শিখেছি সেই এক্সাম্পল 4টাতে আমরা কি করে আসছি বলো তো, কী সম্পর্ক দেখে আসছি বলো? বাড়া, এক্স বাড়লে ওয়াই বাড়ে, এক্স বাড়লে ওয়াই কমে, আর এক্স বাড়লে কোনো পরিবর্তনই হয় না। এই 3 ধরনের সম্পর্ককে আমরা এটা দিয়ে রিপ্লেস করব। এখন আবুলের কথা চিন্তা করো, মৃত্যুর সময় আবুলের কাছে কয় টাকা আছে? তার বাবার মৃত্যুর সময় কত টাকা আছে? 40। আচ্ছা, গ্রাফ দেখে, এই ডাটা দেখেই বলো, 2 বছর পর তার কাছে কয় টাকা আছে?
60,000 টাকা, তাহলে এই হচ্ছে 60, তাহলে 2 বছর পরে 60,000 টাকা আছে। 4 বছর পরে কত আছে? 80,000 টাকা। 4 বছর পরে এই ধরো 80,000 টাকা আছে। 6 বছর পরে কত আছে? 100 বা 1 লাখ, তার মানে এই হচ্ছে তার 6 বছর পরে। তাহলে এখন একটা জিনিস দেখো, প্রতি 2 বছরে তার যে টাকার বৃদ্ধির অনুপাত, তুমি বলো 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6 সময়ের বৃদ্ধির অনুপাত সমান কি না? 2 বছর থেকে 3 বছর তো আর হয়নি, তাহলে সময়ের বৃদ্ধির পরিমাণ সমান। টাকার বৃদ্ধির পরিমাণ দেখো 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100, তাহলে টাকার বৃদ্ধির পরিমাণ কেমন? সমান, অনুপাত সমান। তাহলে আমরা কি এটা বেসিক সেন্সের কি জানি কিনা যে এক্স এর মান যদি সমান অনুপাতে বাড়ে আর ওয়াই এর মানও যদি সমান অনুপাতে পারে, সেটাকে যদি আমরা গ্রাফে বসাই তাহলে কি আমরা সরলরেখা বাদে অন্য কিছু পাবো? তার মানে ডেফিনেটলি সরলরেখাই পাবো। তাহলে আমরা যদি এখন এই বিন্দুগুলোকে কানেক্ট করি তাহলে ডেফিনেটলি আমরা আমাদের বোর্ডে যাই দেখাক না কেন আমরা এখানে এটা সরলরেখাই পাবো, এবং সরলরেখাটা আবুলের জন্য। ঠিক আছে, ওকে ফাইন। এখন আসো বাবুলের কথা চিন্তা করো। বাবুলের কি অবস্থা? শুরুতে কি 40,000, তারপরে কি 20, অধপতন হয়েছে, রাইট? আচ্ছা, কি হয়েছে? 30,000, 30,000, তাহলে 30,000 কই যাবে? 40 আর 20-এর মাঝামাঝি জায়গায়। 30,000 কই যাবে? 40 আর 20-এর মাঝামাঝি জায়গায়। তাহলে আমি একটা আনুমানিক এখানে ধরি যে 40 আর 20-এর মাঝামাঝি জায়গায় এই জায়গায় আছে 2 বছর পরে। তারপরে 4 বছর পরে কি হয়েছে? আরও কমছে, কমে কত হয়েছে? 10, না সরি 4 বছর পরে 20, তাহলে এই যে 20-এর লাইনে এই যে এইখানে। আচ্ছা, 6 বছর পরে কি হয়েছে? 10, তার মানে এখন 20 আর 0-এর মাঝামাঝি জায়গায়, এই জায়গায়, রাইট? ফাইন। তাহলে এদেরকে যদি কানেক্ট করি, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সময়ের বৃদ্ধির অনুপাত আর টাকার পরিমাণ কমে যাওয়ার অনুপাত একই কিনা। মানে একই বলতে বোঝাতে চাচ্ছি, সময় যে অনুপাতে বাড়ছে, সমান অনুপাতে বাড়ছে, টাকার পরিমাণও কি সমান অনুপাতে কমছে, 10-10 করে কমছে, মাঝখানে তার 5 কমেনি। তার মানে এই বিন্দুগুলোকেও যদি আমরা কানেক্ট করি তাহলেও আমরা একটা সরল রেখাই পাবো বাবুলের জন্য। তবে এই দুইটা সরল রেখার মধ্যে পার্থক্য কী? আবুলের সরলরেখা x বাড়লে y বাড়ে, বাবুলের সরলরেখা x বাড়লে y কমে। ইয়েস অর নো? ফাইন। আসো কাবুলের কথায়। কাবুল কি হচ্ছে? সেম। 2 থেকে 6 বছর, 0 থেকে 6 বছর পর্যন্ত কাবুলের টাকার পরিমাণ চেঞ্জ হয় না, ভদ্র ছেলে। ওকে ফাইন। তাহলে আমরা এটা বলতে পারি যে 2 বছরের সময় তার 40,000, 4 বছরের সময় 40,000, 6 বছরের সময় 40,000। তার মানে এই যে বিন্দুগুলোকে কানেক্ট যদি করি তাহলে এইখানে এই যে কাবুলের যে কার্ভটা পেলাম, কাবুলের যে রেখাটা পেলাম, এইটা কেমন রেখা? x বাড়লে y এর কোনো পরিবর্তন হয় না। তাহলে x বাড়লে y এর কোনো পরিবর্তন হয় না, এটাও আমরা পেলাম। এই জিনিসগুলোকে আমরা বুঝতে পারছি। ওকে ফাইন। এখন কিছু কথা বলবো, কথাগুলো লিখে দিলে অনেক সময় লাগবে, তাহলে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা লেকচার দিতে হবে। কথাগুলো শোনো, মনোযোগ দিয়ে বোঝো, এবং আমি খুব করে চাইবো যে এই রেকর্ডেড ভার্সনটা দেখে তোমরা এই কথাগুলো নোট করো। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আবুলের কথায় বলি। এখন এই যে আবুলের যে টাকার পরিমাণের রেখাটা উপরের দিকে উঠে যাচ্ছে, ইয়েস অর নো? আবুলের টাকার পরিমাণের রেখাটা উপরের দিকে উঠে যাচ্ছে, এই ব্যাপারটিকে ম্যাথমেটিক্যালি বলা হয় ঢাল পজিটিভ। আবুলের টাকার পরিমাণের গ্রাফটা, রেখাটা যে উপরের দিকে উঠে যাচ্ছে, এইটাকে ম্যাথমেটিক্যালি বলা হয় ঢাল পজিটিভ। আপাতত এইটুকু বুঝি, ঠিক আছে? এরপরে কি আরও ব্যাখ্যা করব। ঢাল পজিটিভ হওয়ার অর্থ হচ্ছে, শুনি, ঢাল পজিটিভ হওয়ার অর্থ হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়বে। ঢাল পজিটিভ হওয়ার অর্থ হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়বে। ওকে, এটা গেল সেকেন্ড লাইন। থার্ড লাইন, অর্থাৎ এক্স বাড়লে ওয়াই বাড়বে, অথবা এরকমও হইতে পারে, এক্স বাড়লে ওয়াই বাড়া, অথবা এক্স কমলে ওয়াই কমা। আমি যদি এখন এক্সকে কমায় নিয়ে যাই 0, মাইনাস, এখানে হয়তো এই এক্সাম্পলের সাপেক্ষে সেটা কোনো মিনিংফুল কিছু না, কিন্তু আমি যদি এক্সকে পিছনের দিকে বর্ধিত করি, যে হিসাবে সে বাড়ছে সেই হিসাবে সে কমবে। তাহলে এক্স বাড়লে ওয়াই বাড়বে এবং এক্স কমলে ওয়াই কমবে, এই 2 ধরনের সম্পর্ককেই আমরা বলি ঢাল পজিটিভ। এই 2 ধরনের সম্পর্ককেই বলা হয় ঢাল পজিটিভ। তাহলে এটার ফিনিশিং লাইন হচ্ছে, যে ধরনের ঢালের ক্ষেত্রে
যেই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এক্স এবং ওয়াই এর পরিবর্তন একই দিকে এবং একইভাবে হবে, যেমন উপরের দিকে বা নিচের দিকে, এক্স এর পরিবর্তন উপরের দিকে, ওয়াই এর পরিবর্তন উপরের দিকে, অথবা এক্স এর পরিবর্তন নিচের দিকে, ওয়াই এর পরিবর্তন নিচের দিকে, এই ধরনের পরিবর্তন হয়, অর্থাৎ একইভাবে একই সাথে পরিবর্তন হয়, তাহলে সেইটাকে আমরা বলি ঢাল পজিটিভ হওয়া। বুঝাতে পারছি? তাহলে এই কথাটুকু বললাম কার কারণে? আবুলের কারণে। আবার আমি একটু রিপিট করি। আবুলের টাকার পরিমাণের রেখাটা উপরের দিকে উঠে যাচ্ছে, গাণিতিকভাবে এটাকে আমরা বলি ঢাল পজিটিভ বা ধনাত্মক ঢাল। ঢাল পজিটিভ হওয়ার অর্থ হচ্ছে একটা বাড়লে একটা কমবে, অথবা একটা কমলে অপরটাও, একটা বাড়লে একটা বাড়বে, অথবা একটা কমলে অপরটাও কমবে। অর্থাৎ এক্স বাড়লে ওয়াই বাড়বে, এক্স কমলে ওয়াই কমবে। এক্স ওয়াই এর দুটির পরিবর্তন একই দিকে একইভাবে হবে। বুঝতে পারছি? এখন সেম কথা বলি বাবুলের জন্য। বাবুলের টাকার পরিমাণের রেখাটা নিচের দিকে নেমে যাচ্ছে, গাণিতিকভাবে আমরা এটাকে বলি বাবুলের ঢাল নেগেটিভ বা ঋণাত্মক ঢাল। অর্থাৎ ঢাল নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে একটি বাড়লে অপরটি কমে, অথবা একটি কমলে অপরটি বাড়ে। যেমন এখানে এক্স বাড়লে ওয়াই কমছে, ইয়েস অর নো? এক্স বাড়লে ওয়াই কমছে, অথবা ওয়াই কমলে এক্স বাড়বে, তার উল্টাটাও হবে। তাহলে এইখানে যে এক্স ওয়াই এর পরিবর্তনটা, তার দিক কি একই দিকে না বিপরীত দিকে? বিপরীত দিকে। তাহলে যে ধরনের পরিবর্তনে এক্স এবং ওয়াই এর, মানে যে ধরনের ক্ষেত্রে এক্স এবং ওয়াই এর পরিবর্তনটা বিপরীত দিকে হয়, সেইটা ধরনের ঢালকে আমরা বলি ঋণাত্মক ঢাল। এখন অনেক কিছু মিনিংফুল না, আস্তে আস্তে মিনিংফুল হবে, বাট এই কথাটুকু কি বুঝতে পারছি? আচ্ছা, এখন তাহলে কাবুলের বিষয়টায় আসি। কাবুলের টাকার পরিমাণ এর যে গ্রাফটা বা রেখাটা, সেটা কি এক্স অক্ষের সাথে সমান্তরালে আছে। কাবুলের টাকার পরিমাণের রেখাটা এক্স অক্ষের সাথে কি আছে? সমান্তরালে আছে। ম্যাথমেটিক্যালি, গাণিতিকভাবে এই ধরনের রেখাকে আমরা বলি ঢাল শূন্য। অর্থাৎ যেই ধরনের ঢালের ক্ষেত্রে এক্স বাড়লো বা কমলো, তার ফলে ওয়াই এর কোনো পরিবর্তনই হবে না, ওয়াই ইজ অলওয়েজ ফিক্সড। যেমন আমি যদি এটাকে পিছনের দিকে টানি, সেটাও কি পাবো? সরল রেখাই পাবো। এক্স বাড়লে বা কমলে ওয়াই এর কোনো পরিবর্তন হয় না, ওয়াই অলওয়েজ এক্স অক্ষের সমান্তরালেই আছে। সেই ক্ষেত্রে আমরা বলি ঢাল শূন্য। অঙ্ক করে বুঝাবো, এইখান থেকেই অঙ্ক করে বুঝাবো। এটুকু জিনিস বুঝতে পারছি। তাহলে আবুলের ঢালটা আমরা কি পেলাম? পজিটিভ। বাবুলের ঢালটা কি পেলাম? নেগেটিভ। কাবুলের ঢালটা কি পেলাম? 0। তাহলে ঢাল কয় প্রকার? 4 প্রকার। আরেকটা হচ্ছে অসীম ঢাল, ইনফিনিটি ঢাল। আমরা ঢাল ইনফিনিটিতে যাব, বাট আমরা বেসিক্যালি ইউজ করি কি? পজিটিভ, নেগেটিভ অ্যান্ড শূন্য ঢাল। ওকে, ফাইন। আমরা কি এখনো আমাদের আজকের ক্লাসের শুরুতে যেই সংজ্ঞাটাতে লিখেছিলাম, সেই সংজ্ঞার ধারে কাছেও গেছি? না। ফাইন। এখন আমরা আবুল, বাবুল এবং কাবুলের বিষয়টা দেখছি না? এখন আমরা ঢালের কিছু জিনিস শিখব। বাংলা ব্যাকরণ। ঢালের আরেকটা বাংলা নাম হচ্ছে প্রতিশব্দ, নতি। এটা কি আমরা জানি? নতি। ঢালের একটা বাংলা প্রতিশব্দ কি? নতি। তাহলে আমরা যদি বলি উন্নতি, উন্নতি, এর প্রকৃতি প্রত্যয় করো। শুনছো জীবনে? উদ যোগ নতি, ঠিক আছে? উদ যোগ নতি। উদ কথাটার মানে হচ্ছে উপরের দিকে, আর নতি কথাটার মানে হচ্ছে কি? ঢাল। তাহলে উন্নতি কথাটার মানে কি?
উপরের দিকে ঢাল, তাহলে উন্নতি শব্দটা কি গাণিতিক শব্দ কিনা? পুরোই ম্যাথমেটিক্যাল শব্দ। ইয়েস অর নো? ফাইন। তাহলে আবুলের কি হচ্ছে? উন্নতি হচ্ছে, তার মানে আবুলের ঢাল পজিটিভ। আচ্ছা, তাহলে অবনতি কি হবে? অবনতি, অবযোগনতি, রাইট। তাহলে বাবুলের ক্ষেত্রে কি হচ্ছে? অব মানে নিচের দিকে, নতি মানে কি? ঢাল। তাহলে বাবুলের ক্ষেত্রে কি হচ্ছে? নিচের দিকে ঢাল। নিচের দিকে ঢাল মানে কি? ঢাল নেগেটিভ, রাইট। এটুকু কি বুঝছি? মনে থাকবে এই জিনিসগুলো? আচ্ছা, তাহলে উদ যোগ নতি মানে হচ্ছে পজিটিভ ঢাল, অবনতি মানে নেগেটিভ ঢাল। ঠিক আছে। এখন যদি আমি বলি ম্যাথমেটিক্সে গিয়ে যে এক্সের সাপেক্ষে ওয়াই এর উন্নতি হচ্ছে, তার মানে ঢাল পজিটিভ। এবং আমরা কি, আমার আলোচনার প্রথমেই যে জিনিসটা ছিল, আমাদের মাথায় কি এটা ভিজুয়ালাইজ হবে? আচ্ছা, এক্সের সাপেক্ষে ওয়াই এর উন্নতি হচ্ছে বা এক্সের সাপেক্ষে ওয়াই এর ঢাল পজিটিভ, তার মানে অবশ্যই রেখাটা উপরের দিকে উঠতেছে। এই কল্পনাটা কি আমার মাথায় আসবে কিনা? আমি এই জিনিসটা চাচ্ছি শুরু থেকেই, যে আমি যখনই বলছি ঢাল পজিটিভ, তার মানে একটা রেখা উপরের দিকে উঠছে, এক্স ওয়াই অক্ষরেখা বরাবর একটা ঢাল উপরের দিকে উঠছে। এই চিন্তাটা কি আমার মাথায় আসছে? আচ্ছা, আমি যদি বলি ঢাল নেগেটিভ, তার মানে একটা রেখা নিচের দিকে নামছে, এইটুকু কি আমার মাথায় আসছে? ফাইন। আমি যদি বলি ঢাল শূন্য, তার মানে অবশ্যই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, এটা কি আমার মাথায় আসছে? কথা কি বুঝাতে পারছি? ফাইন। তাহলে এখন আমরা আমাদের এক্সাম্পল 5 থেকেই আমরা আরও দুইজনার গ্রাফ দেখব। তোমাদের কথাবার্তা না হইলে চলে যাও, খুবই বিরক্ত লাগতেছে। ক্লাসের গুরুত্বটা বুঝতেছো না, তাইলে এখান থেকে চলে যাও। রাস্কেলগুলো আসছে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব আবুল আর ডাবুলের গ্রাফ। আবুলের গ্রাফটা দেখো, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে কি হচ্ছে? 100। ডাবুলের ক্ষেত্রে কি হচ্ছে? আরও বেশি, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160। তার মানে তার যে টাকার বৃদ্ধির পরিমাণ আরও বেশি আবুলের তুলনায়, তার মানে দুইজনেরই ঢাল পজিটিভ। এটুকু কথা কি বোঝা যায় অলরেডি গ্রাফ দেখে? আচ্ছা, তাহলে এখন আমরা যদি আবুলের আর ডাবুলের ক্ষেত্রে আমরা যদি আবার উন্নতি অবনতি বা ঢাল পজিটিভ ঢাল নেগেটিভের কথায় যদি আসি, এটা হচ্ছে এক্স, এখানে আমরা সময়টা যাবে, এটা হচ্ছে আমার ওয়াই, এখানে আমার টাকার পরিমাণটা যাবে। ঠিক আছে, এটা 0, এটা 2, এটা 4, এটা 6। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন বলো, এখানে আমি যদি ওয়াই অক্ষ বরাবর এটা 20, 40, 60, 80, 100, 120, 140, 160 পর্যন্ত আসলাম গ্রাফটাকে ভালো করে বোঝার জন্য। তাহলে বলো, আবুলের ক্ষেত্রে আমি আবার গ্রাফ আঁকতে চাই। 0 সময় আবুল কোথায় ছিল? 40। আচ্ছা, 2 বছরে আবুল কোথায় গেছে? 60-এ। 4 বছরে কোথায় গেছে? 80-তে। 6 বছরে গেছে কোথায়? 100-তে। এটা হলো কি আবুলের গ্রাফ। ফাইন, আমরা আবুলের গ্রাফটাকে ডিফাইন করলাম, এই হলো আবুলের গ্রাফ। এখন আসে ডাবুলের কথায়। ডাবুলের 0 সময় কত ছিল? 40। 2 বছরে কত হয়েছে? 80। 4 বছরে কত হয়েছে? 120। 6 বছরে কত হয়েছে? 160। আরেকটু নিচে হবে 160। ইয়েস অর নো? তাহলে ডাবুলেরও কি ঢাল পজিটিভ। এখন প্রশ্ন হচ্ছে, স্যার দুইটারই তো ঢাল পজিটিভ, কোনটার পজিটিভিটি বেশি? ডাবুলের। কি দেখে বুঝছি? দ্বিগুণ টাকার পরিমাণ। বাট টাকার পরিমাণ বাদ দাও, তুমি ধরো এখন টাকার পরিমাণ জানো না, তোমার আমি জাস্ট এরকমভাবে বলছি, এইটা একটা গ্রাফ, এইটা আরেকটা গ্রাফ, কার ঢাল বেশি? লাস্টে যেটা আছে, কি দেখে বুঝলাম? কেন বুঝলাম? কোণের পরিমাণ। ফাইন, ঠিক আছে, অনেকগুলো এক্সাম্পলই দেওয়া যায়। আসো, এটার আমি একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দিই। এখন এটার বর্ণনা লিখবা। হ্যাঁ, এই যে গ্রাফটা আঁকলাম না, এটা বর্ণনা লিখবা। শুনো মনোযোগ দিয়ে। আবুল এবং ডাবুল দুজনেই কি করছে? উন্নতি করছে। ইয়েস অর নো? দুজনের ঢালই পজিটিভ। দুজনের ঢালই কি? পজিটিভ। কে কত বেশি উপরে উঠেছে, এটা আসলে কার ঢাল বেশি পজিটিভ বা কম সেটা দেখে বোঝা যায়।
কে বেশি কত উপরে উঠেছে, কে বেশি উপরে উঠেছে বলো? ডাবল উপরে উঠেছে। তার মানে ডাবলের যে রেখাটা যদি আমি এক্স অক্ষের সাপেক্ষে চিন্তা করি তাহলে আবুলের তুলনায় ডাবলের রেখাটা বেশি খাড়া, স্ট্রিপার আমরা এইভাবে বলি, স্ট্রিপার, ঠিক আছে? সো আবুলের তুলনায় ডাবলের রেখাটা কি বেশি খাড়া, হ্যাঁ কি না? তাহলে সেইটা দেখে আমরা বুঝতে পারি তার পজিটিভিটি বেশি, তার ঢাল বেশি। এটা আমরা বলতেছি গাণিতিকভাবে, একটু পরে আমরা ম্যাথমেটিক্সও করে দেখাবো যে হ্যাঁ আসলেই বেশি। আচ্ছা, তাহলে আবার একটু লাইনটা বলি। আবুল এবং ডাবল দুজনেই উন্নতি করছে, দুজনের ঢালই পজিটিভ। কে কত বেশি উপরে উঠেছে এটা আসলে কার ঢাল বেশি পজিটিভ বা কার ঢাল কম পজিটিভ সেটার উপর ডিপেন্ড করে। যেমন ডাবল বেশি উপরে উঠেছে তাহলে ডাবল বেশি পজিটিভ, আবুল কম উপরে উঠেছে বাট কম উপরে উঠেছে তাহলে আবুল কম পজিটিভ। তার মানে তার ঢাল পজিটিভ বাট মানটা কম, রাইট? ডাবল পজিটিভ বাট মানটা আবুলের চেয়ে কি হবে, বেশি হবে। ডাবলের মানটা কি হবে, বেশি হবে। ফাইন। তার মানে আমরা একটা জিনিস কি বলতে পারি, পজিটিভ ঢাল মানে হলো উন্নতির গতি। এই কথাটা কি বলা যায়? পজিটিভ ঢাল মানে হচ্ছে কি উন্নতির গতি। কে কত বেশি দ্রুত উন্নতি করেছে? সময় তো দুইজনের জন্য ফিক্সড ছিল 6 বছর। তাহলে আবুল উন্নতি করেছে নাকি ডাবল উন্নতি করেছে? ডাবল উন্নতি করেছে। আবুলও করেছে কিন্তু কম সময়, মানে কম পরিমাণে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, পজিটিভ ঢাল মানে কি উন্নতির গতি। একটা নির্দিষ্ট সময় যে যত বেশি উপরে উঠবে তার ঢাল তত বেশি পজিটিভ। তাহলে আমরা ম্যাথমেটিক্সে এটা কিভাবে পাবো? এক্সের সাপেক্ষে ওয়াই এর মান। দেখো ম্যাথমেটিক্স আনতেছে, এক্সের সাপেক্ষে ওয়াই এর মান। এক্স অল্প বাড়ায়, ওয়াই যদি বেশি বাড়ে, আরেকটা এক্স ওই পরিমাণ বাড়ায়, ওয়াই যদি বেশি কম বাড়ে, তাহলে দুইটার মধ্যে যে বেশি বাড়ছে তার ঢাল বেশি। এই জিনিসটাকে ফিল করতে পারতেছি। অঙ্ক ভুলে যাই, আমরা শুধু এই থিমটা মাথায় রাখি, উন্নতির গতি, অবনতির গতি, এই জিনিসগুলাই মাথায় রাখি। খুব কাজে লাগবে স্যার, পরে বুঝবো। আচ্ছা, এখন আবুলের তুলনায় ডাবলের উন্নতি বেশি, এটা তো সবাই বুঝতেছি। কতটুকু বেশি? তাহলে এই যে উন্নতির পরিমাণটা, এটা আমরা এখন নির্ণয় করতে চাই। তার মানে কি আমরা ঢালের মানটা বের করতে চাই। কি চাই? ঢালের মানটা বের করতে চাই। দুইটা পজিটিভ তো বুঝছি, ঢালের মানটা বের করতে চাই। ঠিক আছে? এখন তোমাদের কাছে যদি আমি সিম্পলি জানতে চাই, ধরো আমরা ঢালের মানটা আবুলের জন্য চিন্তা করব, তাহলে আমরা ঢালের সংজ্ঞাটাকে বলে যাও। আমরা যে কোনো ধরনের পরিবর্তন আমরা কি এক এককে হিসাব করি না? ইয়েস অর নো? তোমার যেমন কি বলবো যে আমরা সরল মুনাফার অঙ্ক করে আসছি না, সেখানের যে সূত্র বলো বা যাই বলো সেগুলো কি ওয়ানের উপরে ডিপেন্ডেন্ট না? ইয়েস অর নো? তোমরা যত রকমের পদার্থবিজ্ঞানে একক পড়ো, মিটার বলো, লিটার বলো বা সময় বলো, সেগুলো কি সব এক এককে পড়ো না? ইয়েস অর নো? তাহলে আমরা এখন কি চাই? আমরা চাই যে এক্সের মান আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আবুলের জন্য ধরো আমরা এই 4 থেকে 6, এই যে 4 থেকে 6, এইটা কি 2 বছরের পরিবর্তন না? আর এইটুকু দেখো তো, এই যে এইটুকুর কথা যদি বলি, আমি যদি একটু মানগুলোকে লিখি তাহলে আরও ভালো বুঝবা। এই পয়েন্টটাতে কি রিপ্রেজেন্ট করছে বলো তো? 4,80। ইয়েস অর নো? আবুলের ক্ষেত্রে দেখো, আবুলের ক্ষেত্রে যে 4,80, আর এটা কত? 6,100। ইয়েস অর নো? আর সেম জিনিসটাই এইখানে 4, এটা কত? 120, আর এটা কত? 6,160। আসো এটা পরে, আগে আবুলেরটা হিসাব করি। ঠিক আছে? তাহলে আমাকে বলো 2 বছরে বেড়েছে তো কত বলবো? 80 আর 100-র মধ্যে ডিফারেন্স কত? 20,000 টাকা। 2 বছরে বেড়েছে কি? 20,000 টাকা। তাহলে 1 বছরে, এককে কেন হিসাব করব? কারণ যা কিছু আমরা সংজ্ঞা বলি, যা কিছু বলি, সব কিছু কিসে হিসাব করি? এক এককে। তাহলে 1 বছরে কতটুকু বাড়ছে? সিম্পল, 20/2, তার মানে 10,000 টাকা। এইটাই হচ্ছে তার কিসের মান? তার ঢালের মান। এই যে 1 বছরে আবুলের টাকার মান বাড়ছে, এইখানে টাকার মান মানে কি? ওয়াই, এক্স বাড়ছে,
এক্স 1 একক বাড়ছে, তার কারণে ওয়াই কত একক বাড়ছে? 10 একক বাড়ছে। এক্সের 1 বাড়ার জন্য ওয়াই কত বাড়ছে? 10, এবং সেটা কি পজিটিভ। তাহলে এই যে 10, এটা যেহেতু পজিটিভ এবং এটা যেহেতু একটা মান, তার মানে এইটাই হচ্ছে কি আমার ঢালের মান, হ্যাঁ কি না? তাহলে এখন তুমি আমাকে বলো, আমি এই 20টা কিভাবে পেয়েছি আর এই 2টা কিভাবে পেয়েছি? বলো, আমরা 20টা কিভাবে পাইছি? যদি আমি এই জিনিসটাকে একটু ভাঙি, এই পাশে নিয়ে আসি, 20টা আমরা কিভাবে পাই? আমরা 20টা তো ডেফিনেটলি 20/2 ডেফিনেটলি আমরা পেয়েছি 100 বিয়োগ 80 দিয়ে, না? ইয়েস অর নো? আর 2টা আমরা কিভাবে পেয়েছি? 6 বিয়োগ 4 দিয়ে, ইয়েস অর নো? তাহলে তোমরা তো নিশ্চয়ই ভুজকোটির বিষয়টা বুঝো। তাহলে ভুজকোটির বিষয়টা যদি বুঝো, তাহলে বলো তো এই যে 2টা বিন্দু 480 আর 6 100, এদের মধ্যে 100 বিয়োগ 80 এই জিনিসটাকে যদি আমি এখানে x1, y1 এবং এই জিনিসটাকে যদি x2, y2 দ্বারা চিহ্নিত করি, তাহলে বলো তো আমার এই 100 বিয়োগ 80কে আমরা কি বলবো? y2 মাইনাস y1। এটাকে আমরা কি বলবো? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই, তারপর আমরা কি পাচ্ছি? 6 বিয়োগ 4। 6 বিয়োগ 4কে আমরা এখানে কি পাচ্ছি? x2 মাইনাস x1, x2 মাইনাস x1, রাইট অর রং? আচ্ছা ফাইন। তাহলে এখন আসো তো, দেখো তো আমরা তো এখানে একটা ত্রিভুজ আঁকছি, তাই না? এক্স অক্ষের প্যারালালি যে রেখাটা আঁকছি, এই এক্স অক্ষের প্যারালাল রেখাটার সাথে আবুলের যে সরল রেখাটা, এখানে যদি আমরা একটা ছোট্ট থিটার কথা বা কোণের কথা চিন্তা করি, তাহলে কি ভুল হবে? তাহলে কি ভুল হবে? তাহলে এই জিনিসটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায় কি না? এই জিনিসটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায় কি না? ইয়েস অর নো? তাহলে আমাকে বলো, y2 মাইনাস y1 এটা কি কোটিদ্বয়ের অন্তর? এটা কি কোটিদ্বয়ের, তার মানে কি কোটির পার্থক্য। তাহলে কোটির পার্থক্য বা কোটির পরিবর্তনকে আমরা কি ডেল ওয়াই বলতে পারি? ডেল ওয়াই বলতে পারি। ফাইন, ডেল ওয়াই বলতে পারি। তাহলে x2 মাইনাস x1 এটাকে কি ডেল এক্স বলতে পারি, হ্যাঁ কি না? তাহলে এখন তুমি আমাকে বলো, এই চিত্র অনুযায়ী ডেল ওয়াই কোন অংশটুকু? এই অংশটুকু না এই অংশটুকু নাকি এই খাড়া অংশটুকু? তুমি দেখো, এই যে এই বরাবর এই যে এই রেখাটা এক্স অক্ষের সাপেক্ষে লম্ব যেটা, সেটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করতেছে না? এক্স অক্ষের সাপেক্ষে যেটা খাড়া রেখা, লম্ব রেখা, সেটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? ওয়াই অক্ষকে। তাহলে আমি যে এখানে বললাম ডেল ওয়াই, তার মানে কি আমার ডেল ওয়াই কতটুকু রিপ্রেজেন্ট করতেছে? এই অংশটুকু আমার ডেল ওয়াই, ইয়েস অর নো? আর এক্স অক্ষের প্যারালাল যে রেখাটা আছে সমান্তরাল, সেইটাই আমার কি হবে? ডেল এক্স। এইটাই কি হবে আমাদের? ডেল এক্স। তাহলে এই সমকোণী ত্রিভুজের আলোকে, এই সমকোণী ত্রিভুজের আলোকে এখন যদি আমি বলি ডেল ওয়াইটাকে আমি কি বলতে পারি? লম্ব বলতে পারি। ডেল ওয়াইটাকে কি আমি লম্ব বলতে পারি? আর ডেল এক্সটাকে কি আমি ভূমি বলতে পারি? এবং সেখান থেকে কি আমার ট্যান থিটা আসে? সেখান থেকে কি আমার ট্যান থিটা আসে? এবং এইটাকেই কি আমরা কি বলতেছি? ঢাল, বা ঢালের আরেকটা ইংরেজি আছে, ঢালের ইংরেজি স্লপ, বাট আরও একটা ইংরেজি আছে ম্যাগনিটিউড। ঢালের আরেকটা ইংরেজি হচ্ছে ম্যাগনিটিউড। সেই ম্যাগনিটিউডের এম থেকে এম ইজ ইকুয়ালস টু ট্যান থিটা আমরা লিখি। সেখান থেকে আসছে আমাদের এম ইজ ইকুয়ালস টু ট্যান থিটা, অথবা এম ইজ ইকুয়ালস টু ডেল ওয়াই বাই ডেল এক্স, অথবা এম ইজ ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে আমরা যদি এইটুকু কথার সামারি বলি যে ঢাল মানে কি, আমরা যে গ্রাফটা বুঝাইলাম এটা যদি বলি, তাহলে ঢালের মান হচ্ছে, মানে ঢালের অর্থ হচ্ছে এক্স এর মান 1 বাড়লে ওয়াই কতটুকু বাড়ছে। এক্স এর মান 1 বাড়লে ওয়াই যতটুকু বাড়ছে সেটাই হচ্ছে ঢালের মান। এবং আমরা কিসের ঢাল বোঝাচ্ছি? এডি এর গ্রাফের জন্য আমরা কি পজিটিভ স্লোপের কথা বলছি, পজিটিভ স্লোপের কথা বলছি, ঠিক আছে? তাহলে আমরা এখন বলতে পারি এক্স এর মান 1 বাড়লে ওয়াই যতটুকু বাড়ে সেটাই হচ্ছে কি ঢালের মান। তাহলে এক্স এর মান 1 বাড়ার জন্য পরিবর্তনটা কেমন হয় বলো তো? ডেল এক্স না? এই যে x2 মাইনাস x1 এটা কি আমরা কি বলতেছি? ডেল এক্স না? তাহলে ডেল এক্স বৃদ্ধির জন্য y এর পরিবর্তন হয় কেমন? ডেল ওয়াই। অ্যান্ড x এর মান 1 বৃদ্ধির জন্য
ওয়াই এর পরিবর্তন হবে ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে আবারও সেই উল্টাভাবে বলেও আমরা কি পাচ্ছি ডেল ওয়াই বাই ডেল এক্স, অর্থাৎ ওই যে কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, তার মানে আবার সেই ট্যান থিটাই আমরা চলে আসতেছে। এখন আসো আমরা যে শুরুর সংজ্ঞা লিখছিলাম, বলো একদম শুরুর সংজ্ঞায় যাও, লেকচার যেখান থেকে শুরু হয়েছে সংজ্ঞা পড়ো। কোনো সরলরেখা, সরলরেখাটাকে আবুলের সরলরেখা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক দিক কাকে বলে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই যে কোণটা, এই কোণটা এক্স অক্ষের ধনাত্মক দিকে অ্যান্টি ক্লকওয়াইজই আছে, ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করেছে থিটা, সেই কোণের ট্যানজেন্টের মানকে ওই সরলরেখার অর্থাৎ আবুলের ঢাল বলে। বুঝতে পারছি? আবার বলতেছি, কোনো একটি সরলরেখা, আবুলের সরলরেখাটার কথা বলতেছি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিক মানে অ্যান্টি ক্লকওয়াইজ, যে কোণ উৎপন্ন করে থিটা, সেই কোণের ট্যানজেন্টের মানকে ওই সরলরেখার অর্থাৎ আবুলের ঢাল বলবো, যা হচ্ছে 10। বুঝাতে পারছি? তাহলে এখন আমি যদি বলি ঢালের সংজ্ঞা দাও, তোমাদের মাথায় অ্যাটলিস্ট পজিটিভ ঢালের বিষয়টা তো মাথায় ভিজুয়ালাইজ হবে, কল্পনার শক্তিতে আসবে। এখন কেন এই জায়গাটায়, সিম্পল জিনিস কিন্তু, এত কেন প্রেশার দিয়ে পড়াচ্ছি, এত কেন জোর দিয়ে পড়াচ্ছি? কারণ আমরা যখন বক্ররেখা করব, আমি একটু দেখাই তাহলে গুরুত্বটা বুঝতে পারবা। আমরা এই ধরনের গ্রাফ করব, এই ধরনের গ্রাফের ঢাল বের করব। আমরা এই ধরনের গ্রাফের যখন ঢাল বের করব, তখন আমাকে এরকম প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে স্পর্শকে ঢাল বের করতে হবে, তখন তুমি কনফিউজড হয়ে যাবে। একটা কার্ভ লাইন আসতে গেলে যেমন আমরা জানি, এটুকু তোমরা দেখবা ফিজিক্সেই পাবা, এইটা হলো সাইন কার্ভ, রাইট। আমরা যখন এই সাইন কার্ভের ঢাল বের করব, সাইন কার্ভের কি বের করব? সাইন কার্ভের যখন ঢাল বের করব, তখন সেটা হয়ে যাবে কস কার্ভ, দেখব, ঠিক আছে? সো তখন এটা বুঝবো কেন এত ঢালে গুরুত্ব দিচ্ছি, ঠিক আছে? ওকে ফাইন। এখন বলি ডাবল তো আবুলের চেয়ে বেশি পজিটিভ, হ্যাঁ কি না? আর তাহলে পজিটিভিটির মানটা কত, ঢালের মানটা কত? সিম্পল, যদি এখন বলি 2 বছরে ডাবলের বেড়েছে কত টাকা? 40, 160 বিয়োগ 120, 1 বছরে বাড়ছে কত? 40/2, তার মানে কত? 20,000 টাকা। তাহলে এইখানেও কি y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 আমরা কি পাচ্ছি ঢালের মান, এবং ডাবলের ঢালের মান যে বেশি আবুলের থেকে, এটা কি প্রমাণিত? তার মানে ডাবলের ধনাত্মকতা ঢালের দিক থেকে আবুলের তুলনায় বেশি। বুঝতে পারছি এতটুকুই? শিওর? এখন আসি আমরা নেগেটিভ ঢালের কথায়। এখন বাবুল আর ইবুল, ঠিক আছে? গ্রাফটা আবার আঁকছি। 40 দিয়ে শুরু, বাবুলের ক্ষেত্রে ফার্স্টে কি 30, তারপরে কি 20, তারপরে কি 10। তাহলে এই হচ্ছে বাবুলের কার্ভ, রেখা, এটা বাবুলের। ইবুলের ক্ষেত্রে কি হচ্ছে? 40, তারপরে 20, তারপরে 0, তারপরে এই যে -20, তার মানে তার অবস্থা আরও খারাপ। তাহলে এটা কি হবে? আরও নিচের দিকে যাবে। এটা হচ্ছে আমার ইবুলের ক্ষেত্রে, একই না? তাহলে এখন আসো বাবুল এবং ইবুলেরই দুইজনেরই কি হচ্ছে? অবনতি হচ্ছে। বাবুল এবং, দেখো লিখবা, এই গ্রাফের বর্ণনায় লিখবা, বাবুল এবং ইবুল দুইজনেরই কি হচ্ছে? অবনতি হচ্ছে। দুইজনের ঢাল কেমন? নেগেটিভ। দুইজনের ঢাল কত? নেগেটিভ। এখন কারটা কত নেগেটিভ কিভাবে বুঝবো? কে কত বেশি নিচে নামছে? ছোট লোক কে বেশি, ঠিক আছে? কে কত বেশি নিচে নামছে, ফাইন। তাহলে যে বেশি নিচে নামছে তার ঢাল বেশি নেগেটিভ, যে কম নিচে নামছে তার ঢাল কম নেগেটিভ, রাইট? আচ্ছা ফাইন। তাহলে এখন নেগেটিভ ঢাল মানে, তাইলে কি আমরা বলতে পারি অবনতির গতি? আগেরটা যদি উন্নতির গতি হয়, তাহলে এটা কি? অবনতির গতি। আমি আবারও বলতেছি, বর্ণনাগুলো লিখবা কিন্তু স্যার, রেকর্ডেড ভার্সন দেখে। আচ্ছা, অবনতির গতি। তাহলে এখন বাবুলের তুলনায় ইবুলের অবনতি বেশি, বাবুলের তুলনায় ইবুলের অবনতি বেশি। কতটুকু বেশি? ধরো ইবুলের কথাই বলি, ইবুলের কথা বলি, হ্যাঁ?
ইবুলের কি হইতেছে, আমরা কি এই যে এইটুকুর মধ্যে হিসাব করি, এই যে দেখো এই 4 আর 6, অথবা আমি 2 আর 4ও নিতে পারি, ধরো এই 4 আর 6 নেই, ধরো এখানে আমি এটা লিখলাম 6 এই পাশে, তাহলে এই জায়গায় আমার কি দাঁড়াচ্ছে, এই যে ইবুলের ক্ষেত্রে এই পয়েন্টের ভ্যালুটা কত 4,0, হ্যাঁ কি না, আর এইটার ভ্যালুটা কত 6,-20, ইয়েস অর নো। এখন আমরা কি করব, একটা এক্স অক্ষ বরাবর অলরেডি একটা সরলরেখা আছে, এক্স অক্ষ নিজে, আর ওয়াই অক্ষ বরাবর আমরা একটা কি সরলরেখা কল্পনা করে নিলাম, ইয়েস অর নো। এবং এখন দেখো তো এক্স অক্ষের সাপেক্ষে যে কোণটা, সেই কোণটা কি ধনাত্মক দিকে না ঋণাত্মক দিকে, ঋণাত্মক দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, ঠিক আছে, ক্লকওয়াইজ। কিন্তু আমরা ক্লকওয়াইজ ক্যালকুলেট করব না, আমরা অ্যান্টি ক্লকওয়াইজই ক্যালকুলেট করব। কি ক্যালকুলেট করব, অ্যান্টি ক্লকওয়াইজই ক্যালকুলেট করব। কেন, কারণ আমার ঢালের সংজ্ঞাতে কি আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে এই বরাবর যদি আসতে হয় এখান থেকে আমি পুরাটা ঘুরে আসব, এখান থেকে আমি পুরাটা ঘুরে আসবো। কথাটা কি বুঝাতে পারছি? এখন কোশ্চেন, স্যার পুরোটা ঘুরে আসে যে কথা, আমি যদি এখানে ঋণাত্মক কোণ নেই, অর্থাৎ এখানে যদি থিটা মাইনাস নেই, কথা কিন্তু একই, কথা কি কোনো ভুল আছে না? কিন্তু আমরা ঢালের বেসিক সংজ্ঞাটাই গুরুত্ব দিচ্ছি, সংজ্ঞাকে ভায়োলেট আমরা করব না। সংজ্ঞা কি বলছে, এক্স অক্ষের ধনাত্মক দিকে, তাই এক্স অক্ষের ধনাত্মক দিকেই রাখবো। কথা কি বুঝাতে পারছি? কথা কি বুঝাতে পারছি? ফাইন। আচ্ছা, কোণের বিষয়টা পরে আসি। তাহলে এখন আমরা একটা জিনিস কি দেখতে পাচ্ছি, এই দুইটা বিন্দু, এই যে 4,00 আর 6,-20, এই দুইটা বিন্দুর মধ্যে যদি আমরা পরিবর্তন খুঁজি, এক্সের মান তো বাড়ছে নাকি বাড়ে নাই? এক্সের মান তো 4 থেকে 6 গেছে, বাট ওয়াই এর মান কি হয়েছে, কমছে। ওয়াই এর মান কি হয়েছে, কমছে। তাহলে কতটুকু কমছে, 20,000 কমছে। তার মানে এখন এই -20,000 যে বললাম, এটা আমি কিভাবে পাইছি, আমার ছিল 0,0 বা 0, সেখান থেকে আমি কি করছি, রাইট, 20,000 হয়েছে। আর সময়ের পরিবর্তনটা আমার কেমন, 4 থেকে 6 না 6 থেকে 4, 6 থেকে 4, ইয়েস অর নো। আচ্ছা, তাহলে আমরা ভ্যালুটা কি পাচ্ছি, -20/2, তার মানে কত, -10। কিন্তু তাহলে এইটাকে যদি আমি বলি, দেখো তাহলে একটু ঝামেলা আছে, এটাকে যদি বলি x1, y1, এটাকে যদি বলি x2, y2, তাহলে দেখো তো y2 - y1, y2 - y1, তাহলে এইটা কি হওয়া উচিত, -20 - 0 হওয়া উচিত, তাই না? তারপরও সে কি -20 আছে, নিচে x2 - x1 আছে, তাহলে উপরে আমার ডেল y পরিবর্তন, নিচে আমার ডেল x পরিমাণ পরিবর্তন, হ্যাঁ কি না? তাহলে 2 বছরে তার টাকার পরিমাণ কমেছে, 2 বছরে কমেছে কত, 2 বছরে কমেছে 20,000, 2 বছরে কমেছে কি 20,000, তাহলে 1 বছরে কমেছে কত, 10,000। এখন তাহলে স্যার এখানে তো মাইনাস আসে নাই, মাইনাস আসছে না, মাইনাস আসে আমি লিখি নাই, কমেছে কথাটা মানেই কি, কমেছে কথাটা মানেই কি মাইনাস, কমেছে কথাটা মানেই কি মাইনাস। তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি ইবুলের ঢাল কি ঋণাত্মক, এবং সেটা আমরা ম্যাথমেটিক্যালিও দেখলাম, গ্রাফের পয়েন্ট অফ ভিউ থেকেও দেখলাম, ইয়েস অর নো। আচ্ছা, এখন যদি বলি বাবুলের ক্ষেত্রে কি হবে, বাবুলের ক্ষেত্রে ঢালের মান কি হবে, -5, কম, এটা ঋণাত্মক তো অবশ্যই, বাট কত হবে, -5, তার কারণ তারটা একটু কম। তাহলে এই ক্ষেত্রে ঋণাত্মক ঢালের ক্ষেত্রে আমরা যদি বলি যে এক্স এর মান 1 বাড়ায়, আচ্ছা আগের বারে যে এখানে ঢাল লিখছিলাম, এখানে কি লিখছিলাম, এক্স এর মান 1 বাড়লে ওয়াই যতটুকু বাড়ে, ওই জায়গায় আরেকটা লাইন লিখে আসো, এক্স এর মান 1 কমলে ওয়াই যতটুকু কমে, সেটাও কিন্তু পজিটিভ ঢাল। এক্স এর মান 1 কমলে ওয়াই কতটুকু কমে, সেটাও কিন্তু পজিটিভ ঢাল, সেটাও কিন্তু পজিটিভ ঢাল। আচ্ছা, তাহলে এইখানে আমরা কি লিখব, এক্স এর মান 1 বাড়লে ওয়াই যতটুকু কমে, এবং এক্স এর মান 1 কমলে ওয়াই যতটুকু বাড়ে, তাই হচ্ছে ঋণাত্মক ঢাল। তাই হচ্ছে কি ঢাল, ঋণাত্মক ঢাল। তাহলে পজিটিভ ঢাল
পজিটিভ ঢালের মান নির্ণয়, ঋণাত্মক ঢালের মান নির্ণয়, এবং পজিটিভ ঢাল এবং ঋণাত্মক নেগেটিভ ঢালকে ভিজুয়ালাইজ, এই টপিকগুলো কি মাথায় আসছে? ফাইন। এখন আসি ঢাল শূন্য। তাহলে ঢাল শূন্যের ব্যাপারে আমরা তো বলছি যে আমরা কাবুলের গ্রাফটাই এনাফ। এখানে 2, 4, 6, এই জায়গায় পয়েন্টটা কত? 2,40, এই জায়গায় পয়েন্টটা 4,40, এই জায়গার পয়েন্টটাও 6,40, হ্যাঁ কি না? তাহলে বলো কাবুলের ক্ষেত্রে আমি যদি এই দুইটা পয়েন্টকে নেই, x1, y1, x2, y2, তাহলে আমি যদি এখানে নেই y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তাহলে আমার এখানে কি পাবো? আমি 40 বিয়োগ 40 ডিভাইডেড বাই 6 মাইনাস 4, তার মানে 0/2, তার মানে কত? 0, রাইট? তাহলে ঢাল শূন্য কি হচ্ছে? শূন্য ঢাল। শূন্য ঢাল x এর মান 1 বাড়লে অথবা কমলে, বাড়ুক বা কমুক, y এর কোনো পরিবর্তন হয় না। y এর কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে আমার জিরো ঢাল। ঠিক আছে, বুঝতে পারছি? শিওর? আচ্ছা, এরপরে আসি আমরা ঢাল ইনফিনিটি। আচ্ছা, তাহলে এখন একটু গ্রাফগুলো দেখো, তাকাই সবাই বোর্ডের দিকে। এটা কি পজিটিভ? এটা আরও বেশি পজিটিভ, এটা আরও বেশি পজিটিভ, এটা আরও বেশি পজিটিভ, এটা আরও বেশি পজিটিভ। তার মানে ধনাত্মক দিকের সাথে যত বেশি খারাপ হতে থাকবে সে তত বেশি কি পজিটিভ। ইয়েস অর নো? পজিটিভ হতে হতে যখন এক্স অক্ষ রেখা সাথে একদম 90 ডিগ্রিতে কোনো একটা রেখা উঠবে, তখন সেটার ঢাল কি? লজিক্যালি চিন্তা করো, বাড়ছে 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 বাড়ছে। যখন সে এক্স অক্ষ রেখার সাথে 90 ডিগ্রিতে কোনো রেখা তৈরি হয়ে গেল, বাড়তে 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 সে কোথায় চলে যাবে? সর্বোচ্চ লিমিট কোথায়? অসীম। তার মানে আমি এই জায়গা থেকে কি পাই? প্লাস ইনফিনিটি। ইয়েস অর নো? ঠিক আছে, এখন আবার চিন্তা করো, অন্য আরেকটা রেখা ধরো, অন্য আরেকটা রেখা। আচ্ছা, এভাবে দেখাই, এইটা নিচের দিকে নামছে। ইয়েস অর নো? এটা আমি কি বলবো? নেগেটিভ। আচ্ছা, এভাবে দিলে হয়তো তুমি বলতে পারো যে আপনি এটা এই পাশে আঁকছেন, এটা এই পাশে আঁকছেন কেন? এভাবে চিন্তা করো, আমি যদি এই নিচের দিকে দিই, এটা কি? নেগেটিভ। এটা কি? আরও নেগেটিভ। এটা কি? আরও নেগেটিভ। এরকম করে আমি যখনই যাব তখন ঠিক এক্স্যাক্টলি এক্স অক্ষ রেখার সাথে আবার যখন আমি 90 ডিগ্রি থেকে যাচ্ছি, তখন আমি কি বলতে পারি? সর্বোচ্চ পরিমাণ নেগেটিভ। আর সর্বোচ্চ পরিমাণ নেগেটিভ কি? মাইনাস ইনফিনিটি। তাহলে ওয়াই অক্ষ রেখা বরাবর এক্স অক্ষের সাথে সমান্তরালে যে রেখাটা রয়েছে, সরি লম্বভাবে যে রেখাটা রয়েছে ওয়াই অক্ষ বরাবর, আমরা কি পাই? পজিটিভ এবং নেগেটিভ ইনফিনিটি পাই। তার মানে কি? অসংজ্ঞায়িত। তার মানে কি? ঢাল অসীম। এই জিনিসটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি না, রাইট? যারা ক্যালকুলাস করছো তারা জানো অসংজ্ঞায়িত, অসীম এগুলোর মানে কি? অনির্ণয়। ফাইন। আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা পেলাম, পজিটিভ ঢাল, নেগেটিভ ঢাল, অসংজ্ঞায়িত ঢাল। আরেকটা কি পেয়েছি? ঢাল শূন্য। তার মানে এটাও ঢাল শূন্য বা এভাবেও ঢাল শূন্য। তাহলে 4 ধরনের ঢালকে আমরা বুঝছি। আচ্ছা, 4 ধরনের ঢাল যদি বুঝি, তাহলে আমি শুধুমাত্র একটা কার্ভ লাইন দেখাবো, একটা কার্ভ লাইন দেখাবো। ধরো আমি এই কার্ভ লাইনটা দেখাচ্ছি তোমার শুধু একটু জিনিস বোঝার জন্য। এখন একটা কার্ভ লাইন, বক্ররেখা, এটা আমার পরের আলোচ্য বিষয় ক্যালকুলাসের, বাট একটু জাস্ট এত গুরুত্বপূর্ণ দিয়ে সরলরেখা কেন শিখাইলাম? দেখো, আমরা একটা কার্ভ লাইনের তো ঢাল আমি বের করতে পারি না, কারণ ঢাল হচ্ছে সরলরেখার সাথে কানেক্টেড। কার্ভ লাইনে ঢাল আঁকতে গেলে স্যার কী করা লাগবে? কার্ভ লাইনের প্রত্যেকটা বিন্দুতে 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 একটা করে স্পর্শক আঁকতে হবে। প্রত্যেকটা বিন্দুতে কি করতে হবে? স্পর্শক আঁকতে হবে।
না হলে আমরা কার্ভ লাইনে ঢাল আঁকতে পারবো না বা ঢাল নির্ণয় করতে পারবো না। ধরো আমি সবগুলো বিন্দুর কথা না বলি, আমি এই বিন্দুটার কথা বলি, এই বিন্দুটার কথা বলি, 5টা বিন্দু নিব। 5টা বিন্দুর কথাও যদি বলি, 5টা বিন্দুর কথা চিন্তা করো, তাহলে আমি যদি আমার এই এক্স অক্ষের সাপেক্ষে, এই এক্স অক্ষের সাপেক্ষে এই বিন্দুর সাথে স্পর্শক তৈরি করি, এইটা দেখো এই রেখাটার ঢাল কেমন বুঝছো, এই স্পর্শক আঁকলাম, এই রেখাটার ঢাল কেমন। আমি যদি এই একদম এটা কি সর্বোচ্চ পিক পয়েন্ট কিনা, এই পিক পয়েন্টের সাথে এক্স অক্ষের সাথে ঢাল কেমন, রাইট। আচ্ছা এই পয়েন্টটা আমার এক্স অক্ষের সাথে ঢাল কেমন, এই পয়েন্টটা আমার এক্স অক্ষের সাথে ঢাল কেমন। এই যে প্রথম দুইটা, আমি যদি এখানে 5টাকে পয়েন্ট আউট করি, 1 2 3 4 5, তাহলে 1 নাম্বার ঢাল পজিটিভ, সর্বোচ্চ পজিটিভ, 2 নম্বরের ঢাল পজিটিভ বাট 1-এর চেয়ে কম, 3 নম্বরের ঢাল 0, 4 নম্বরের ঢাল নেগেটিভ, 5 নম্বরের ঢাল বেশি নেগেটিভ। বুঝতে পারতেছি? এইখান থেকে এই ঢালের মানগুলো নিয়ে আমরা আঁকবো ডিফারেন্সিয়েশনাল কার্ভ। এই ঢাল থেকে আমার এটার আউটপুট আসবে এরকম। কিভাবে এরকম পরে বুঝবো, আজকে এতটুকুই, ঠিক আছে।